পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি, বিস্তর খোঁড়াখুড়িতে চরম দুর্ভোগে নগরবাসী। কুমিল্লা সিটি নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে সংখ্যালঘু ভোটার, বিএনপি প্রার্থী কিছুটা শঙ্কায় থাকলেও আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী। চটকদার বিজ্ঞাপনের আড়ালে ভয়াবহ প্রতারণা, প্রায় সর্বশান্ত হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। বান্দরবানে প্রকাশ্যে চলছে পাহাড় কেটে পাথর উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। গল টেস্টের শেষ দিনে ৩৯০ রান করলেই জিতে যাবে বাংলাদেশ, হাতে এখনো 10 উইকেট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালে জহুর চৌধুরী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আসছে বৃষ্টির মৌসুম, তারপরও রাজধানী জুড়ে চলছে উন্নয়নের খোঁড়াখুড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। তাদের অভিযোগ, রাস্তা কেটে ড্রেন নির্মাণ করে গ্যাস ও পানির লাইন কেটে ফেলছে ঠিকাদাররা। সিটি কর্পোরেশন আর সেবা খাতগুলোর সমন্বয়হীনতার কারণে এমন মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগও রয়েছে। এদিকে কিছু অভিযোগ অস্বীকার করে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। রাজধানী জুড়ে রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দের ভোগান্তি দূর করতে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় মিরপুর 10, 11, 12 এবং 6, 7, 8 সেকশনে চলছে নতুন ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ। কিন্তু রাস্তার খোঁড়াখুড়ির এমন বেহাল দশায় চরম বিপাকে এসব সড়ক ব্যবহারকারীরা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা কেটে ড্রেন নির্মাণের ফলে গ্যাস ও পানির লাইন কেটে ফেলা হয়েছে। কাজ করতে গেলে আমাকে একটু কষ্ট হইবই, ওইটাই আমরা সাফার করতেছি, আর কিছু না। আর সবচেয়ে বড় সাফার হলো এই 1 নম্বর ব্লকে পানি নেই, বাড়ির থেকে বাইরেতে পারি না। মাটি মুটি যা আছে এইগুলি সম্পূর্ণ জিনিস অতি তাড়াতাড়ি সরাইতে হবে। পানির লাইন না, তারা পর্যন্ত ছুটে হেলাইছে, গ্যাস লাইন, ওই যে তারপর আপনার ওই যে টেলিফোন লাইন, এটি সব ছিঁড়ে গেছে। আজকে 1 সপ্তাহের উপরে হয়েছে, লাইনে পানি আসে না। রাস্তার কাজটা যে বর্ষার আগে না করতে আমাদের অনেক ভোগান্তি। আর সেবা খাতগুলোর সমন্বয়হীনতার সুযোগ হাতছাড়া করছে না সুযোগ সন্ধানীরা। একটা পানির লাইন থাকবে এক পাশে বা দুইটা আনতে, অতিরিক্ত পানি হইলে 2টা ডিমান্ড নোট করে আপনি সরকারের কাছ থেকে ডিমান্ড নোট করে আপনি নিতে পারবেন। 2টা ডিমান্ড নোট ছাড়াই আপনি পানির লাইন টানতেছেন যার ইচ্ছা মতো। এই যখন রাস্তা খোঁড়ে তখন সংযোগ সব বিচ্ছিন্ন হয়ে যায়, পানি পাচ্ছি না, যার কারণে আমরা যেখান থেকে সুবিধা হচ্ছে ওইখান থেকে সংযোগ টানছি আর কি। এরা কষ্টিপ দিয়ে পেঁচাইয়া কীভাবে না বাজে ময়লায় সেইভাবে কাজ করবে, এরা এই কথা আমারে বলছে, কিন্তু আমার ইঞ্জিনিয়ার অন্তরই দেখে না এটা। অভিযোগ অস্বীকার করে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার কথা বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা এগুলো একটাও লাইন দিই না, এই যে মেইন লাইনটা মোটা পাইপটা এটা শুধু এখানে দেওয়াই ছিল, হ্যাঁ এটাই আছে, আর এগুলো সব ওনারা নিজেরাই নিছে। কাজটা আমাদের টার্গেট হচ্ছে বৃষ্টির প্রথম থেকেই মানে শুরু হওয়ার আগেই আমরা পাইপগুলোর মাটির নিচে ড্রপ করে যাব। ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ নজর দেবেন, এমন দাবি মিরপুরবাসীর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে। আবহাওয়া পূর্বাভাস বলা হয়েছে, এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৃষ্টির প্রভাবে রাজধানীতে চরম দুর্ভোগে পোহাচ্ছেন নগরবাসী। বিশেষ করে সড়কগুলো ব্যাপক খোঁড়াখুড়ির কারণে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে গেছে। এই মুহূর্তে রাজধানীর মৌচাক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। হাবিব, এই তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো আসলে রাজধানীর মৌচাক এলাকার কি অবস্থা? হ্যাঁ জহুর, আপনি যেমনটি বলছিলেন যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত আছে। আসলে এই
ফাল্গুনের এই মধ্য ফাল্গুনে আমরা সেই নিম্নচাপের প্রভাবের কারণে এই মধ্য ফাল্গুনে আমরা ভরা বর্ষার আমেজ এখানে উপভোগ করছি। আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে এবং রাত 9টার দিকেই ঢাকায় একদম ভারী বর্ষণ শুরু হয়। আমাদের গ্রাম বাংলার ভাষায় যেটি বলে যে আকাশের লজ্জা ভাঙা, এখানেও তেমনটি হয়েছে। সারা দেশে বিভিন্ন সময় থেকে থেকে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে এবং দীর্ঘ 4 থেকে 5 মাস শুষ্ক মৌসুমের পরে অনেকটা যেটা হচ্ছে যে প্রকৃতিকে নতুন করে ধুইয়ে ফেলার মতো বৃষ্টিপাত হয়েছে। যদিও ফেব্রুয়ারি মাসে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, কিন্তু এত ভারী বর্ষণ এই মৌসুমে এটাই প্রথম। আমরা যেমনটি জানি যে ইতোমধ্যেই কক্সবাজার সহ পায়রা বিভিন্ন সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং সেটির প্রভাবেই মূলত এখানে বৃষ্টি হয়েছে। এবং দীর্ঘ শুষ্ক মৌসুম পার হওয়ার পরে যেমনটি যেরকম একটি সব কিছু শুকিয়ে যায়, এর মধ্যে এই প্রথম বৃষ্টির পরশ একটি সজীবতা নিয়ে আসে। কিন্তু এই সজীবতার জায়গায় ঢাকার এই মৌচাক মগবাজার এলাকায় অনেকটা নির্জীবতা নেমে এসেছে। আমরা যদি আপনাকে দেখাই তাহলে দেখতে পাচ্ছি যেই সড়কটি এই রামপুরা থেকে মৌচাকে এসে মিলিত হয়েছে এবং যেই সড়কটি মগবাজার এলাকা থেকে রামপুরা এসে মিলিত হয়েছে, উভয় দিকেই কাটাকাটি চলছে। এখানে যে দীর্ঘদিন যাবত যে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, সেই ফ্লাইওভার নির্মাণ কাজের ফলে সেখানে নির্মাণ সামগ্রী বিভিন্ন ভারী যান এবং অর্ধ নির্মিত ফ্লাইওভারের যে জিনিসপত্র সেগুলো রাখা হয়েছে। নিচে অনেক বড় বড় গর্ত, সেই গর্তে প্রচুর পরিমাণে পানি জমে আছে। দেখে মনে হচ্ছে এক একটি ছোটোখাটো পুকুর এখানে তৈরি হয়েছে, যার ফলে এখানে যানবাহন এবং মানুষ বেশ ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। ঝুঁকি তেমন কোনো সড়ক দুর্ঘটনা না ঘটলেও এই বর্ষা মৌসুমে এসে, অর্থাৎ বর্ষা মৌসুম না হলেও যেটি আমেজ সৃষ্টি হয়েছে সেটি যেমনটি আমি আগেই বলেছি যে ফাল্গুনে বর্ষার আমেজ, এই সময় এসে মানুষের মধ্যে যেই ঝুঁকির ভয়টি কাজ করে সেটি হচ্ছে যে অফিসগামী লোকজন যারা যাচ্ছেন এবং মানুষ যারা কর্মস্থলে যাচ্ছেন বা শিক্ষার্থী যারা প্রতিষ্ঠানে যাচ্ছেন, তাদের কাদা ছিটে ময়লা পানি ছিটে কাপড়গুলো ভিজে যাওয়ার যে আতঙ্ক সেটি তো রয়েছেই। এই একটি অবস্থা এখানে বিরাজ করছে। এই চারপাশ থেকে আসা যানবাহন এবং সেখানে আসার ফলে এই জায়গায় এসে একটি স্থবিরতা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে যদি আমরা জানি যে আজকে শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু অফিস বন্ধ থাকার ফলে তেমনটি যানবাহনের চাপ নেই। আবার এই এলাকার কথা চিন্তা করে অনেক যানবাহন তারা সেই জায়গাটি এড়িয়ে যাওয়ার চিন্তা করেন, যার ফলে খুব একটা জ্যাম সৃষ্টি হয়নি। কিন্তু যানবাহন যেগুলোই যাচ্ছে তারা মোটামুটি একটা ঝুঁকি নিয়ে এবং অনেকটা ঝুঁকি সামলে গর্ত পেরিয়ে তারা এই এলাকাটি পার হচ্ছেন, যার ফলে আমরা এই মৌচাক মগবাজার এলাকায় যেমনটি প্রাণচাঞ্চল্য অন্যান্য সময় থাকে এখন তেমনটি দেখতে পাচ্ছি না। তবে এই বৃষ্টি আজকেও যেমনটি শনিবারে যেমনটি অব্যাহত রয়েছে, কোথাও রিমঝিম কোথাও ঝুমঝুম আকারে বৃষ্টি হচ্ছে সারা দেশসহ ঢাকা সহ সারা দেশে। এবং এই বৃষ্টি আবহাওয়া অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। জহুর। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি বাংলা মোটরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, যেমনটি আমরা বলছিলাম যে পশ্চিমা লঘুচাপের কারণে হঠাৎ করে কাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে সাধারণত রাজধানীতে এই যানজটের অবস্থা আরো বেশি প্রকোপ হয়। তো আসলে বাংলা মোটরের অবস্থা কি আমাদের জানাবেন? জহুর, আসলে আমাদের সহকর্মী আহসান হাবিব যেমনটি বলছিলেন যে এই বর্ষার যে শুরু হয়েছে, এই বসন্তের কালেই বর্ষার এক ধরনের আমেজ আমরা পাচ্ছি রাজধানীবাসী, যে কথাটি বলছিলেন। তো এই কারণে কিন্তু হঠাৎ করেই যে ধরনের আসলে বৃষ্টিপাত শুরু হয়েছে, এর ফলে সাধারণ মানুষ বা পথচারী যারা রয়েছে তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন আমাকে, সেটি হচ্ছে যে আসলে যানবাহনের যে সমস্যাটির কথা বললেন, যে যানজট বা জনদুর্ভোগের যে বিষয়টি। তো জহুর, আসলে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে কীরকম পরিবেশ বিরাজ করছে, সেটি যদি বলাই যায়, যেহেতু আজকে শনিবার, সপ্তাহের একটি বন্ধের দিন জহুর, এই কারণে কিন্তু খুব বেশি যানবাহন আমরা কিন্তু রাস্তাঘাটে দেখতে পাচ্ছি না। যারা নিতান্ত প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ আসলে ঘরের বাইরে বের হননি, বা হচ্ছে যে এই বর্ষাটি উপভোগ করার এক ধরনের চেষ্টা তারা করছেন।
তারপরও আসলে রাস্তায় যে ধরনের যানবাহনগুলো আমরা দেখছি নিতান্ত প্রয়োজনে যারা জীবন ও জীবিকার তাগিদে যারা আসলে পথে নেমেছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ছেন, সেটি আসলে যে পথচারী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় আসলে বলে রাখি জহুর, যে আজকে শনিবার সরকারি অফিসগুলো হয়তো বা বন্ধ রয়েছে, কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে। তো সেগুলোতে যারা নিয়মিত যাতায়াত করেন বা অফিসগামী মানুষ যারা স্কুলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন এই বৃষ্টির কারণে। বা সহকর্মী আহসান হাবিব যেমনটি বলছিলেন যে গতকাল রাত থেকে আসলে বৃষ্টিটি হচ্ছিল, তো সকালবেলা একটু আগেও কিন্তু আসলে এই এলাকায় আমি যেখানে রয়েছি এই বাংলা মোটর বা এখানে কিন্তু মুষলধারে এক ধরনের বৃষ্টি হয়েছে। তো সাধারণ মানুষ যারা আসলে পথে নেমেছেন বা যারা হয়তো বা সঙ্গে করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে আসেননি তারা কিন্তু এক ধরনের আসলে দুর্ভোগে পড়েছেন। তো তাদের এই দুর্ভোগগুলো আসলে দেখা যাচ্ছে যে তারা ভিজে যাচ্ছেন এবং হচ্ছে যে পরবর্তীতে বিভিন্ন সমস্যায় পড়ছেন তারা। তো সাধারণ পথচারী যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তো আসলে এরকম একজন পথচারী আমার সঙ্গে রয়েছে, আসলে তার সঙ্গে যদি আমি একটু কথা বলতে চাই যে আসলে আজকে এই বৃষ্টির কারণে কী ধরনের ভোগান্তি হচ্ছে আপনি যদি আমাদেরকে একটু বলতেন। আসলে এই অসময়ে বর্ষাকাল আমাদের কারোরই কাম্য না, তারপরেও যেহেতু বর্ষা হচ্ছে এক্ষেত্রে রিক্সা সিএনজি যেগুলো পাওয়াই দুষ্কর হয়ে যায়, আর যাও পাওয়া যায় তা দ্বিগুণের চেয়ে বেশি ভাড়া গুনতে হয়, যার কারণে নিরুপায় হয়ে একভাবে এখানে বসে আছি যে কখন বৃষ্টি থামবে, কখন আমরা আমাদের কর্মস্থলে যাব। এবং আসলে এটা আমাদের কারোর কাম্য না, তারপরেও হয়ে গেছে। এখন বর্ষাকালটা আর কি এইভাবেই এনজয় করতেছি বসে বসে কর্মস্থলে না যেয়ে। কিছুদিন আগে তো আবহাওয়া ছিল অনেক উত্তপ্ত, যেহেতু এটি আসলে বসন্তকাল, আবহাওয়ার একদম উত্তপ্ত ছিল। আমি আমাদের ঋতু সম্পর্কে আমার এখন ধারণাটা ভুল হয়ে গেছে বা উঠে গেছে, কারণ বর্ষাকালে শীতকাল, শীতকালে গরমকাল এবং এরকম হয়ে যাচ্ছে। কি কারণে হচ্ছে বা কোন কারণে হচ্ছে এটা সায়েন্টিস্টরাই ভালো জানে, হয়তো বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হতে পারে। যাই হোক, আমি অতটা জানি না, আমি বলতেও পারি না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে জহুর, একজন পথচারী যে কথাটি বলছিলেন বৃষ্টির কারণে তাদের ভোগান্তির একটি কারণ হচ্ছে কিন্তু অন্যতম যে সিএনজি ভাড়া বা যেটি রয়েছে তারা কিন্তু হচ্ছে যে প্রাকৃতিক এই দুর্যোগের কথা বলে তারা কিন্তু হচ্ছে যে বাড়তি ভাড়া আদায়ের এক ধরনের চেষ্টা তারা করছে। তো আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে বঙ্গোপসাগর যে নিম্নচাপটি চলছে এটা আসলে আরও কয়েকদিন থাকবে, এর ফলে কিন্তু শুধু রাজধানী নয় সারা দেশে কিন্তু ভারী থেকে শুরু করে মাঝারি ধরনের বৃষ্টিপাতের এক ধরনের সম্ভাবনা রয়েছে। তো এর মাঝে আসলে মানুষ এই বিষয়টিকে আসলে যেটি বলছিলেন এই পথচারীটি যে আসলে উপভোগ করা ছাড়া কোনো উপায় নেই এই ভোগান্তিকে, তারা আসলে বৃষ্টিটিকে উপভোগ করারই এক ধরনের চেষ্টা করছেন। তবুও অফিসগামী মানুষ যারা রয়েছেন বা সাধারণ মানুষ যাদেরকে নিয়মিত পথে নামতে হয় এবং কাজ করতে হয় তাদেরকে কিন্তু এক ধরনের ভোগান্তিতে এখানে পড়তে হচ্ছে জহুর। এবং যানবাহনের বিষয়টি যেটি আপনাকে বললাম যে শনিবার থাকার কারণে যানবাহনের চাপ কম। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা রাজধানী জুড়ে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বৃষ্টিপাত হলে কিন্তু আসলে ট্রাফিক যে সিস্টেম সেটি কিন্তু অকার্যকর হয়ে যায় এবং মানুষের এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, যানবাহনগুলো এলোপাথারিভাবে চলাচল করে। তো এই ভোগান্তিগুলো আসলে রয়েছে। তো এই ভোগান্তিগুলোকে সাথে নিয়েই সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু হচ্ছে যে এই বর্ষার আজকের দিনটিতে তারা হচ্ছে যে চলাচল করছেন বা হচ্ছে যে এক ধরনের ভোগান্তিতে তারা পড়েছেন। তো জহুর, এই ছিল আসলে বাংলা মোটর যে এলাকাটা, এখান থেকে আমার কাছে আজকের আবহাওয়ার সর্বশেষ যে খবর। জহুর। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে রাজধানীর কাজীপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। বিপ্লব, এই যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে আসলে মানে কয়েকদিন থেকেই রোকেয়া সরণিতে দুই পাশ কেটে রাখা হয়েছে, তো সেখানকার আসলে অবস্থা কেমন? জি, গতকাল রাত থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে এখন পর্যন্ত যেই ধারাবাহিক বৃষ্টি পড়ছে রাজধানী কিন্তু অবস্থা জনজীবনে একেবারে বিপর্যস্ত অবস্থায় পড়েছে রাজধানীবাসী। তো রাজধানী মিরপুর, আপনি জানেন যে রাজধানী মিরপুরে খোঁড়াখুড়ি চলছে, যে মেট্রো রেলের প্রকল্পের কাজ চলছে, পাশাপাশি যে অন্যান্য সেবা সংস্থা আছে সেবা সংস্থার খোঁড়াখুড়ির ফলে কিন্তু এখন যেই অবস্থার যদি আমি আপনাকে একটু দেখাতে চাই যে মিরপুরের যেই রাস্তা চলাচলে যেই রাস্তাটি আসলে কাদা মাটিতে একেবারে সাধারণ মানুষের নাকাল অবস্থা। এখানে এই রাস্তাটি এমনিতেই কিন্তু রাস্তার কাজের যে কাজ হচ্ছে, কাজের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের সাথে এখন বৃষ্টির কারণে কিন্তু পরিস্থিতি কিন্তু এখনও সাধারণ মানুষের চলাচলে পুরোপুরি কিন্তু অসুবিধা তৈরি হয়েছে এবং এই নিয়ে কিন্তু ভোগান্তির শেষ নেই বলতে গেলে। এবং মিরপুর 10, 11, 12, শেওড়াপাড়া, কাজীপাড়া পুরো এলাকা জুড়েই কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু
বড় ধরনের যানজট তৈরি হচ্ছে এবং আবার কিছুক্ষণ পরে আবার তা ছেড়ে যাচ্ছে। তো সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এখানে এই সময় বৃষ্টির হঠাৎ করে এই বৃষ্টির কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটি বিপাকে পড়ে গিয়েছে এবং তাদের চলাচলের যে দুর্ভোগ তৈরি হয়েছে সেই দুর্ভোগ কিন্তু আসলে কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে তারা কিন্তু পড়ছে এবং এই চলাচলের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মিরপুর 10 নম্বর থেকে আগারগা পর্যন্ত রাস্তার যেই রাস্তা কেটে ফেলার পরে রাস্তা খোঁড়াখুড়ির কারণে কিন্তু এই দুর্ভোগটা কিন্তু বড় আকার ধারণ করেছে। কিন্তু এই মিরপুরের এই সাধারণ যে জনজীবন সেই জনজীবন কিন্তু অনেকটাই কিন্তু স্থবির হয়ে পড়েছে এই আজকের এই গতকাল রাত থেকে শুরু করে আজকের এই বৃষ্টির কারণে। সর্বোপরি মিরপুরবাসীর যে দুর্ভোগ সেই দুর্ভোগ যদি এমনিই কমছে না, তার উপরে কিন্তু এই সেই বৃষ্টির ফলে কিন্তু তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই মিরপুরের আপনি জানেন যে মিরপুরের যেই মেট্রো রেলের প্রকল্পের উন্নয়নের কাজ করতে গিয়ে মিরপুরের 12 থেকে শুরু করে আগারগা এবং বেশ কিছু জায়গায় কিন্তু রাস্তায় ঘোরাঘুরি চলছে এবং রাস্তায় কাজ চলছে এবং আপনি যদি একটু দেখেন যে মিরপুরের যেই কাজীপাড়া থেকে যে 10 নম্বর সেই 10 নম্বরের লেন ধরে যে কাটাকুটি করছে, যে খোঁড়াখুড়ি করছে, সেই খোঁড়াখুড়ির কিন্তু মূলত হলো যে এই জায়গাটিতে মেট্রো রেলের স্টেশন বসবে, সেই স্টেশনের বসবে বিধায় কিন্তু এই জায়গা থেকে যেই অন্যান্য সেবা সংস্থার যেই অন্যান্য আনুষঙ্গিক সেবা সংস্থার যেই লাইনগুলো আছে, গ্যাস, বিদ্যুৎ, পানি, সেগুলো কিন্তু স্থানান্তরিত করার জন্যই কিন্তু এই কাটাকুটি কিন্তু এই খোঁড়াখুঁড়িটা একটু বেশি হচ্ছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষের যেই স্বাভাবিক জীবন সেই জীবন কিন্তু এমনিতেই কিন্তু মিরপুরবাসী কিন্তু এই দুর্ভোগের মধ্যে আছে এই রাস্তার মেট্রো রেলের উন্নয়ন প্রকল্পের জন্য। তার উপরে কিন্তু এই কাজের যেই অন্যান্য সেবা সংস্থার কাজের ফলে কিন্তু দুর্ভোগ কিন্তু আরও বেড়েছে। তো সর্বোপরি এই মিরপুরের যে বৃষ্টি গতকাল রাত থেকে বৃষ্টির পর থেকে আজকে যেই সাধারণ মানুষের চলাচলে যে ভোগান্তি হচ্ছে মিরপুর এলাকায়, সেই এলাকার নিয়ে এই ছিলই কিন্তু আমার সর্বশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, হঠাৎ বৃষ্টিতে এবং রাজধানী যেখানে সেখানে খোঁড়াখুড়ির কারণে জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তালুকদার বিপ্লব, মৌচাক থেকে মাহমুদুল হাসান এবং মৌচাক থেকে আহসান হাবিব এবং বাংলা মোটর থেকে মাহমুদুল হাসান। চলে যাচ্ছি পরের খবরে। আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনের ফল নির্ধারণের বড় প্রভাব ফেলতে পারেন হিন্দু সম্প্রদায়ের ভোটাররা। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এই ভোট ব্যাংক প্রতিপক্ষের পাল্লা ভারী করতে পারে বলে কিছুটা সংশয় বিএনপি মনোনীত প্রার্থীর। একই কারণে আওয়ামী লীগ প্রার্থীও এই ভোটের বেশিরভাগ পাওয়ার ব্যাপারে আশাবাদী। আর ভোটারদের ভাবনা কি দেখব রামিম হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। মন্ত্রপাঠে স্নান করছেন মন্দিরের পুরোহিত। ওম নমঃ হরি, ওম নমঃ হরি। অন্যদিকে তার স্ত্রী ব্যস্ত পুজোর ফুল গোছাতে। উঠোনের পুজো শেষ হতেই শুরু হয় মন্দিরের কর্মযজ্ঞ। হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা অন্যান্য এলাকার তুলনায় বেশি হয় কুমিল্লা অঞ্চলে এ দৃশ্য এখনো ঢের চোখে পড়বে। হিন্দু বেশি কেন? হিন্দু বেশি তখন এটা তো হিন্দু এলাকা, সবটাই হিন্দু এলাকা। এখান থেকে শহরে শতকরা 90 জন হিন্দু মুসলমান। আমরা এখানে আজ কোনো দাঙ্গা নাই। পুরো কুমিল্লার মতো সিটি কর্পোরেশন এলাকাতেও ভোটারদের একটি বড় অংশ হিন্দু ধর্মাবলম্বী, আর তাই সব প্রার্থীরাই চাইবেন এই বড় ভোট ব্যাংকটিকে যার যার ঝুলিতে নিতে। কিন্তু যখন নৌকা এবং ধানের শীষের মতো বড় দুটি প্রতীক লড়ছে এই নির্বাচনে, তখন কি ভাবছেন ভোটাররা? কুমিল্লা সিটি কর্পোরেশনের 2 লাখ ভোটারের 55,000ই সংখ্যালঘু সম্প্রদায়ের, আর তাই তাদের ভাবনা প্রভাব রাখবে সিটি নির্বাচন। আমরা ব্যক্তি দিকে বুদ্ধম, আমরা ধার্ম বুঝি না, নৌকা বুঝি না, আমরা যাকে বলতে তাকে বুদ্ধম।
আগেরবার এই ভোটারদের প্রায় অর্ধেক ভোট পেয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কু, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন, ভোট হবে দলীয় প্রতীকে। আর তাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর শক্তির জায়গাটাও এবার এই ভোট ব্যাংককে কেন্দ্র করেই। স্থানীয় নির্বাচন এখানে প্রতীক ব্যবহারটা ঠিক হয় না, হিন্দুত্ব সবই মনে করে তারা নৌকা না, এটা বাস্তবতা। আমি এটা প্রমাণ করছি আমার সিটি কর্পোরেশনে কোনো হিন্দু হোক মুসলমান হোক, আমার অফিস সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকতো। আসলে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ আমরা মানি যে আওয়ামী লীগ নৌকার প্রতীক, এই নির্বাচনটা কিন্তু নৌকার হচ্ছে। ওনারা প্রতীক দেখেই আমার মনে হয় ওনাদের পছন্দের মানুষ নির্বাচিত করবেন। তবে জাতীয় নির্বাচনের ফ্যাক্টর স্থানীয় সরকারে কতখানি প্রভাব রাখবে তা এ মুহূর্তে স্পষ্টভাবে বোঝা মুশকিল, কিন্তু প্রভাব যে থাকবে তাও স্পষ্ট নয়। রামিম হাসান, নিউজ 24, কুমিল্লা। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস আর নেই। ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়ার একটি হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে 13 ফেব্রুয়ারি ব্রাসেলিয়ার হাসপাতালটিতে ভর্তি হন মিজারুল কায়েস। তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় ছিলেন। 7 ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের সাও পাওলোর উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রদূত। ব্রাজিলের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পররাষ্ট্র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন পত্রিকাতে প্রতিদিনই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, পাত্রপাত্রী চাই সহ নানান রকম চটকদার বিজ্ঞাপন প্রকাশিত হয়। অনুসন্ধানে দেখা গেছে এসব বিজ্ঞাপনের অনেকগুলোই ভুয়া, যার মাধ্যমে প্রতারিত হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরকম একটি প্রতারক চক্রের উপর অনুসন্ধানী প্রতিবেদন করেছেন মির্জা রুমন। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। প্রতিদিন পত্রিকাতে থাকে নানান রকমের বিজ্ঞাপন, যার মধ্যে পাত্রপাত্রী চাই বিজ্ঞাপনের সংখ্যা নেহায়েত কম নয়। সোর্স মারফত খবর আসে রাজধানীর ফকিরাপুলে ম্যারেজ মিডিয়ার নাম করে একটি সিন্ডিকেট বহুদিন ধরেই অনেক লোক ঠকিয়ে আসছে, যারা পত্রিকাতে পাত্র চাই এই শিরোনামে বিজ্ঞাপন দিয়ে থাকে। তাদেরকে শনাক্ত করতে তৎপর হলো নিউজ 24। তাই পাওয়া তথ্য মতে পত্রিকার সেই বিজ্ঞাপনের নম্বরে ফোন করা। ভোটার আইডি কার্ড আর অফিশিয়াল ফি 1700 টাকা। ও অফিশিয়াল ফি কত? 1700 টাকা। জানিয়ে রাখা ভালো, বিজ্ঞাপনের দেয়া তথ্য মতে পাত্রী বেশ বিত্তশালী। রাজধানীর মালিবাগে রয়েছে 7 তলা বাড়ি, রয়েছে আবাসিক হোটেল এবং লবণ তৈরির কারখানাও, যেখানে উল্লেখ করা হয়েছে পাত্রকে প্রয়োজনে স্বাবলম্বীও করা হবে। কথিত ঘটক জসিমের সাথে মুঠোফোনে যোগাযোগের পর এবার পাত্রীসহ দেখা করার পালা। স্থান মালিবাগের একটি রেস্তোরাঁ। মালিবাগের নিজস্ব বাড়ি 7 তলা। হ্যাঁ, কি আছে ঢাকাতে, বাড়ি আছে, গাড়ি আছে। দেখতেই পাচ্ছেন এত বড় লোক পাত্রী হওয়া সত্ত্বেও তার নজর পাত্রের টাকার দিকে। কিছু কেনাকাটা আমার হাতে ছেড়ে দাও, শুধু তুমি বাজেটটা যতটুকু হয় এতটুকু আমাকে দিয়ে দাও। পাত্র পাত্রীর বিয়ে ঠিক, দেখা হবার পরের দিনই বিয়ে। বিয়ের দিন দুপুরে কথিত ঘটককে আবারও ফোন। 10,000 টাকা চাইলেন না, ওইটা আমি সাইড করে আপনাকে আস্তে করে দিয়ে দিব। পরিকল্পনা মাফিক বিয়ের দিন দেখা, তবে কোনো কাজী অফিসে নয়, শান্তিনগরের একটি রেস্তোরাঁতে। কাজীর কোনো খবর নেই, রয়েছে শুধু কথিত ঘটক, পাত্রী আর পাত্র। কিন্তু বিয়ের দিনেও ঘটক আর পাত্রীর একই কথা, তা হলো টাকার হিসেব। দুজনের টাকার হিসেব দুরকম। এক পর্যায়ে কথিত ঘটক জসিম ধরা পড়ে যাচ্ছে অনুমান করে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। সেই সাথে যোগাযোগ করা হয় পার্শ্ববর্তী রমনা থানায়। বড় ক্যামেরার সামনে তারা তাদের দোষও স্বীকার করেন। আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, যেটার জন্য উনি আমাকে বলছে আর সেটার জন্যই আমি আসা। 3টা বিজ্ঞাপন দিচ্ছি, হয় না, একটা হয় না, এটা ভুল হয়ে গেছে ভাই। সব শেষে তাদের রমনা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। মির্জা রুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখবেন টিম আন্ডার কাভারে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। নিউজ 24 সংবাদে এবার নিচ্ছে বিরতি, সাথেই থাকুন।
আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন তোমাকে পাওয়ার জন্য। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে উড়িয়ে দেওয়া হয় চট্টগ্রামের শুভপুর ব্রিজ। ফলে 25শে মার্চ কাল রাত্রিতে চট্টগ্রামের হত্যাযজ্ঞ চালাতে প্রথম বাধার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। তিনি জানান, তার সামনেই স্বাধীনতার ঘোষণাটি প্রথম পাঠ করেন মুক্তিযুদ্ধের সংগঠক এম এ হান্নান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণাটি পাঠ করেন মেজর জিয়াউর রহমান। সেখানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ৭১-এর ২৫শে মার্চ ঢাকায় শুরু হয় পাকিস্তানি হানাদারদের হত্যাযজ্ঞ। খবর আসে ২৬টি ট্রাক নিয়ে হানাদাররা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেশের দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামেও চালানো হবে নৃশংস তাণ্ডব। চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের কিছুটা প্রস্তুতি নেওয়া ছিল আগেই। ৮ দিন আগে ১৭ই মার্চ এ নিয়ে বঙ্গবন্ধুর সাথে কথাও হয় চট্টগ্রামের তখনকার জনপ্রতিনিধি মোশাররফ হোসেনের। আমি বলি যে বঙ্গবন্ধু, আমি কিছু এক্সপ্লোসিভ জোগাড় করতে চাই। তখন উনি সাহস করে আমাকে জড়িয়ে ধরল এবং বলল যে তুই জোগাড় কর, অর্ধেক আমার ৩২ নম্বরে রেখে যাবি আর অর্ধেক নিয়ে যাবি, এবং সেখানে যখন সুযোগ হবে, যখন সময় আসবে, তখন এই ব্রিজটা উড়িয়ে দিবি। প্রস্তুত ছিলেন তিনি। পাকিস্তানিদের রুখতে উড়িয়ে দিলেন শুভপুর ব্রিজ। পাকিস্তানিরা আসতে পারল না। চট্টগ্রাম শহর ও ক্যান্টনমেন্টের প্রধান প্রধান এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেন মুক্তিযোদ্ধারা। আমরা সোয়াদ স্টিমারকে যেন গোলাবর না নামাতে পারে, শ্রমিক নিয়ে আমরা সেখানে এম এ হান্নান সহ আমাদের নেতা আমরা সেদিন প্রতিরোধ করছিলাম। স্বাধীনতার প্রথম ঘোষণাটি পাঠ করেছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হান্নান, বলেন মোশাররফ হোসেন। আমার সামনে কায়সার ছিল, আমার সামনে এই এম এ হান্নান প্রথম ঘোষণা দেয় ২৬ তারিখ 2:15। এরপরে ২৭ তারিখে জিয়া রহমান আসলো। আসার পরে উনি একটা বিভ্রান্তকর ভাষণ দিল ২৭ তারিখ। মুক্তিযোদ্ধাদের কাছে মেজর জিয়ার ঘোষণাটা জুৎসই লাগে না, তাই ২৯শে মার্চ ঘোষণাটি আবারও তাকে দিয়ে পাঠ করানো হয়। আমার সিদ্দিকী তাদেরকে দায়িত্ব দিলাম যে আপনার একটা বঙ্গবন্ধু যে ভাষণ দিচ্ছে ওইটার উপরে বেস করে একটা ইংরেজিতে একটা লিখিত ভাষণ দেন। আনলো সে ভাষণটি। প্রায় ২৯ তারিখ সকালবেলায় আমরা এই ভাষণটি উনি পড়লেন। হ্যাঁ, সেটা হলো দিকে যে I on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman. সিএনসি স্পেশাল ট্রেনিং শেষে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অপারেশন পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১ নম্বর সেক্টরের সাব কমান্ডার ছিলেন এই বীর যোদ্ধা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আইন অমান্য করেই অবাধে চলছে বান্দরবনে পাহাড় কেটে পাথর উত্তোলন। অভিযোগ রয়েছে প্রকাশ্যেই কয়েকটি চক্র এ কাজ করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এ সুযোগে বাড়ছে বনাঞ্চল ধ্বংস করে ঝিরি, ঝর্ণা ও পাহাড় কাটার হার। আর এতে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মামুনুর রশিদ। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম উপজেলায় এভাবেই অবাধে চলছে পাহাড় ও ঝিরি কেটে পাথর তোলার কাজ। এরই মধ্যে অবৈধ উপায়ে পাথর কাটার নেতিবাচক প্রভাবে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আমরা এখানে পাথরের কাজে আসি, 400 টাকা বেতন। আমরা এই খালের পাথর তুলতেছি। পানি বন্ধ হবে, পানি খালটা শুকিয়ে যাবে, বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হতে পারে ভবিষ্যতে। এজন্য যেন এই পাথরগুলো না নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র না থাকলেও পাথর উত্তোলনে কোনো বাধার মুখে পড়তে হয় না তাদের। কিন্তু কেন, জানালেন স্থানীয়রা। যে জায়গায় পারমিট ইস্যু করা হয় সেই জায়গায় পাথর না তুলে কোনখান থেকে কোন এলাকা থেকে কত পরিমাণ তোলা হচ্ছে সেটা কর্তৃপক্ষের কাছে কোনো হিসাব থাকে না। পাথর তোলাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আগামীতে বড় আকারে ধারণ করবে এই পানি সংকটটা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা প্রশাসক। জানান, পরিবেশ সংরক্ষণে প্রশাসনের উদ্যোগের কথা। মোবাইল ফটো এইভাবে সচেতন আছে, আমরা
পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল, পরিবেশ যাতে রক্ষা হয় সেই ধরনের সব পদক্ষেপই আমরা গ্রহণ করব। যুক্তিতর্ক নয়, শিগগিরই পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এসব কর্মকাণ্ড বন্ধের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে সিলেটের সুরমা নদীর তীর কেটে চলছে মাটি উত্তোলনের মহোৎসব। মাটি বিক্রি করে প্রভাবশালীরা লাভবান হলেও বর্ষা মৌসুমে ভাঙনের শঙ্কায় রয়েছে নদীপাড়ের মানুষ। এখনই ব্যবস্থা না নেওয়া হলে নদী তীরবর্তী রাস্তাঘাট ও স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। সিলেট থেকে শাহ দিদার আলম নোবেলের প্রতিবেদন। সিলেট শহরের বুক চিরে বয়ে যাওয়া সুরমা নদী বর্ষায় কানায় কানায় পূর্ণ থাকলেও শীতকালে শুকিয়ে তলানিতে ঠেকে নদীর পানি। আর এ সুযোগে প্রভাবশালী মহল অবৈধভাবে নদী তীর ও চরের মাটি কেটে তা বিক্রি করেন। এই মাটি টাকাটা এত কামালে গত বছর রাস্তা টাকা টাকা পিলার মারা রয়েছে, আমরা না বাধা দিচ্ছি মাটি কাটিও না, এবারও মাটি কাটা নিচ্ছে। নদীর চর কাটায় আমাদের ফাড়ের খুব অসুবিধা হয় এবং আমাদের নদীর ফাড়ের যে রাস্তাঘাট আছে, বাড়িঘর আছে, এগুলার সমস্যা হয়। ব্যক্তি মালিকানাধীন জায়গা আর কি, যে টাকাটা দেওয়া হয় ওই মাটির, এই টাকাটা সম্পূর্ণ মসজিদের কামে লাগানো হয় আর কি। অবৈধভাবে নদীর তীর কেটে মাটি উত্তোলন করায় বর্ষা মৌসুমে নদীর ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। আগে অনেক দূরই আসিল, ভাঙতে ভাঙতে অতটুকু আইছে, এপারও আরো আসিল, এদিকে ভাঙতে ভাঙতে আরো গেছে। ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে মাটি কাটছেন দাবি করলেও তা বেআইনি বলে জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তথ্য বিশ্লেষণ করার পর কিছু অভিযান করেছি, সেখানে তারা দাবি করেছে যে আপনার ব্যক্তিগত জায়গা মাটি ও এবং বালি ব্যবস্থাপনা একটা আইন আছে এবং আইন মোতাবেক কোনোভাবেই কৃষি জমির লেয়ারের মাটি কাটা যাবে না। এটা যদি ব্যক্তিগত সম্পত্তি হয়ে থাকে এটা কাটা যাবে না। এদিকে বরাবরের মতোই অভিযান পরিচালনার আশ্বাস দিলেন পরিবেশ অধিদপ্তরের এই পরিচালক। নদীর জন্য আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনারা জানেন, কিন্তু এরপর আমরা দেখি যদি পরিবেশের বিপর্যয়ে কোনো ঘটনা ঘটে আমরা দেখি এবং তাৎক্ষণিকভাবে আমরা অ্যাকশন নিই। তীর থেকে মাটি উত্তোলন বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীঘ্রই চালু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত খুলনা কলকাতা ট্রেন সার্ভিস। এরই মধ্যে বেনাপোল রেল স্টেশনে সম্পূর্ণ হয়েছে ইমিগ্রেশন, কাস্টমস ও নিরাপত্তা ব্যারাক নির্মাণ। চলছে ছাউনি নির্মাণ ও যশোর থেকে বেনাপোল সড়ক পর্যন্ত রেল সড়ক সংস্কারের কাজ। চলতি মাসে শেষ হবে এই কর্মযজ্ঞ। এরপর চাইলেই সরকার এ রুটে কাঙ্ক্ষিত সার্ভিস চালু করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে রিপন হোসেনের প্রতিবেদন। ব্রিটিশ শাসনামলে 1884 সালে ঢাকা স্টেট রেলওয়ে কোম্পানির হাত ধরে খুলনা থেকে কলকাতার দমদম জংশন পর্যন্ত ট্রেন সার্ভিস শুরু হয়। ভারত বিভাগে 1965 সালের পর এ সেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 52 বছর পর ফের সচল হচ্ছে এই রেল রুট। এতে খুশি যাত্রীরা। অনেক গ্যাদারিং একটু ফেস করতে হয়, কিন্তু আমাদের যদি যশোর থেকে এই ট্রেন সার্ভিসটা চালু হয় তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। এখন যেই প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি, যেই রুটে, এই রুটটা অবশ্যই অনেক সময় লাগে। এটা খুব অচিরেই হবে শুনে আমরা খুব আনন্দিত। এরই মধ্যে বেনাপোল রেল স্টেশনে শেষ হয়েছে সব আনুষ্ঠানিকতা। চলছে ছাউনি নির্মাণ আর যশোর থেকে বেনাপোল পর্যন্ত রেল সড়ক সংস্কারের কাজ। আমার বেনাপোল অফিসে ইমিগ্রেশন, কাস্টমস এবং নিরাপত্তা জিআরপি পুলিশ যে ব্র্যাকটা, এটা অলরেডি 80% কাজ শেষ হয়ে গেছে। রেল সড়কের যে কাজটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে। চলতি মাসের মধ্যেই শেষ হবে রেল লাইন সংস্কারের কাজ। এরপর শীঘ্রই এ রুটে কাঙ্ক্ষিত সার্ভিস চালুর কথা জানালেন রেলওয়ের এই কর্মকর্তা। রেল লাইন পুনঃসংস্কারের জন্য যে সমস্ত কাজ, সেগুলো কাজ প্রায় সুসম্পন্ন হয়ে গেছে। এখন সরকার অর্ডার দিলেই যে কোনো মুহূর্তে আমরা চালাতে পারবো ট্রেন। বাংলাদেশ ভারতের মধ্যে এটি দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস সার্ভিস। এর আগে 2008 সালের 10 এপ্রিল চালু হয় ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সার্ভিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরের কাছেই বৃহৎ মৎস্য আড়ত। রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল ও চলনবিল সহ দেশের বিভিন্ন স্থানের মৎস্যজীবীরা নানান জাতের মাছ নিয়ে আসেন এই আড়তে। আর দেশের বিভিন্ন জেলার প্রায় 3000-এর বেশি পাইকার তা কিনে নিয়ে বিক্রি করেন নিজ এলাকায়। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের প্রতিবেদন, জানাচ্ছেন তাজিন আশরাফি। কেউ ট্রাক থেকে মাছ নামায়, ওঠায়, আবার কেউ হিসাব লিখেন, কেউ বা দাঁড়িপাল্লায় মাছ উঠানোর পর উচ্চ স্বরে দাম হাঁকিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন পাইকারদের।
সিরাজগঞ্জের হাটিকুমরুল মৎস্য আড়তের প্রতিদিনকার চিত্র এটি। ভোরের আলো ফোটার সাথে সাথেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্যজীবীরা আড়তে নিয়ে আসেন হরেক রকম মাছ, আর পাইকাররাও বিভিন্ন অঞ্চল থেকে আসেন এসব মাছ কিনতে। তাদের কর্মব্যস্ততায় মুখর হয়ে ওঠে গোটা আড়ত। আমি আমার নিজস্ব পুকুর থেকে বিভিন্ন রকমের মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, জাপানি রুই, বলসা, তারপরে আপনার বিভিন্ন রকমের মাছ ওখানে উৎপাদন হয়। আমাদের এই আড়তে সব ধরনের মাছই বিক্রি হয়, যেমন পুকুরের ধরেন রুই, কাতলা, সিলভার, মৃগেল, হাঙ্গরি, গ্লাস কাপ। প্রায় সব ধরনের মাছই পাওয়া যায় এখানে। এজন্য ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা মাছ কিনে নিয়ে যান এখান থেকে। আমরা গাজীপুর থেকে 27 জন সিরাজগঞ্জে মাছ কিনতে আসি। 27 জন মাছ কিনে আনতে গাজীপুর নিয়ে আবার বিক্রি করি। আমি এখানে এসে পাইকি ব্যাপারী মাছ কিনে নিয়ে যাই আরো দরকার কাছ থেকে, ব্যবহারও ভালো করে কিনে নিয়ে যায়, খরচা বেশি। সবার নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে আড়তটিতে। মাছটা নিরাপদভাবে আনতে পারতেছে কিনা তাদের সার্বক্ষণিক আমরা নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে আমাদের কমিটি গঠন আছে। এই আড়তে বেশ ভালো বেচাকেনা হলেও কিছু সমস্যার সমাধান চাইলেন মৎস্য আড়ত সমিতির এই নেতা। প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা থেকে ঊর্ধ্বে 2 কোটি টাকা পর্যন্ত কেনা বেচা হয়। এখানে আমাদের একটু পানি নিষ্কাশনের সমস্যা, এই সমস্যা দূর হলে আমাদের আড়তের বেচাকেনা আর একটু ভালো হবে। হাটিকুমরুলের এই মৎস্য আড়ত থেকে সরকার বছরে রাজস্ব পায় 30 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বেসরকারি খাতে বিনিয়োগ কমায় বিদেশি বিনিয়োগ বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে যেমন শঙ্কায় বাড়ছে, তেমনি সরকারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে, এমন বক্তব্য অর্থনীতিবিদদের। তারা বলছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য বিশেষ নজর দিতে হবে সরকারকে। মাফিয়া মুক্তার প্রতিবেদন। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধান ভূমিকা রাখে বেসরকারি খাত। প্রবৃদ্ধি অর্জনে দেশের চলমান অগ্রগতি আশানুরূপ হলেও বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার ফলে তৈরি হচ্ছে শঙ্কা। এই খাতে বিনিয়োগ কমে যাওয়ার কারণ হিসেবে সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতার অভাবের পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকার যদি প্রাইভেট সেক্টরের সাথে কম্পিটিশনে যায়, অথবা সরকার যদি তার ফ্যাসিলিটেটরের রোল না প্লে করে সরকার যদি তার সাথে কম্পিটিশনে যায়, তখন তো বেসরকারি বিনিয়োগ কমবে। আর যদি বেসরকারি বিনিয়োগ যখন কমবে, তখন আপনার বিদেশি বিনিয়োগও কমতে পারবে। এছাড়া সরকারি অব্যবস্থাপনা ও নজরদারির কারণে দেশীয় অনেক বিনিয়োগকারী হুন্ডি জালিয়াতির মাধ্যমে বিদেশে বিনিয়োগ করছেন বলেও মনে করেন তিনি। আপনি আপনার নিজের দেশের লোক, আপনি যদি আপনার নিজের ব্যবসা এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট না করি অন্য জায়গায় ইনভেস্ট করার জন্য আপনি ধান্দা খোঁজেন এবং বিদেশে যাইয়া কেনিয়াতে ইনভেস্ট করবে, ওখানে ইনভেস্ট করবে, বাইরে জাম্বিয়াতে ইনভেস্ট করবে, এগুলো যদি চিন্তা ভাবনা করে, আমি তো আগে আমার ঘর ঠিক করতে হবে। সেই ঘর ঠিক করার দায়িত্ব হলো কিন্তু সরকার এবং বেসরকারি খাত, এই দুইটা। দেশের অর্থনীতি যে গতিতে সমৃদ্ধ হচ্ছে তা অব্যাহত থাকলে দ্রুতই মধ্যম আয়ের দেশ গড়ার স্বপ্ন পূরণ সম্ভব বলে মনে করেন ডক্টর জামাল উদ্দিন। এজন্য সঠিক পরিকল্পনা ও বেসরকারি খাতের দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিতের পরামর্শ তার। বিনিয়োগ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে গভর্নমেন্টের, এরা কিন্তু প্রগ্রেসিভ স্কিম নিতে হবে। বন্ড মার্কেটের সৃষ্টি করতে হবে, ইকুইটি মার্কেটকে, ইকুইটি পাবলিকের যে স্মল সেভিংস, এগুলাকে ডেভেলপমেন্ট ওয়ার্কে ব্যবহার করার জন্য ক্যাপিটাল মার্কেটকে এফিশিয়েন্ট করতে হবে। বিনিয়োগের কর্মপরিবেশ উন্নয়ন সহ বেসরকারি খাতকে আরো উৎসাহিত করার কথাও বলেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক। আমরা এখনো কিন্তু এগ্রোবেজ থেকে মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশের একটি বাজারে সৌদি আরবের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন, আহত হয়েছে ১০ জন। শুক্রবার খাখা এলাকার বাজারে এই হামলা চালানো হয়। হামলার পর যাতে অ্যাম্বুলেন্স হতাহতের সাহায্যে এগিয়ে যেতে না পারে সেজন্য সৌদি জঙ্গি বাহিনীগুলো ঘটনাস্থলের আকাশে বারবার টহল দিতে থাকে জানিয়েছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন। শুক্রবার একই এলাকায় আবু মুসা সেনাঘাঁটিতেও ২ দফা বিমান হামলা চালায় সৌদি যুদ্ধ বিমানগুলো। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দমন করার জন্য এই হামলা চালানোর দাবি করে রিয়াদ, কিন্তু এ পর্যন্ত বেশিরভাগ সৌদি হামলা হয়েছে ইয়েমেনের বেসামরিক স্থাপনার ওপর। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। পঞ্চম দিনের মতো শুরুতেই চাপের মুখে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮০। দিনের শুরুতেই আউট হয়ে সৌম্য সরকার ফিরে যান সাজঘরে। গুণারত্নের বলে বোল্ড হয়ে ফিরে যান এই আগ্রাসী ওপেনার। এরপর মুমিনুলও দিলরুবানের কাছে প্রথম ইনিংসের ভঙ্গিতেই আউট হন। জয়ের জন্য পুরো দিন ব্যাট করে যেতে হবে বাংলাদেশকে, আর স্বাগতিকদের জয়ের জন্য দরকার ৮ উইকেট। But really, he's just making it really easy for the batsman down the leg side on this occasion. Not like him, really. এবার বিনোদনের সংবাদ। লালন স্মরণ উৎসবের খবর জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। কুষ্টিয়ার কালীগঙ্গা নদীর তীরে আজ থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট লালন শাহের স্মরণ উৎসব। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লালনের মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এরই মধ্যে আখড়ায় আসতে শুরু করেছেন ভক্ত সাধুরা। জামিন হোসেন খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল। কালী নদীর পারে এখানেই দোল পূর্ণিমায় গানের আসর বসাতেন লালন সাই। সেই ধারা ভাঙেননি তার ভক্তরা। বাউল সম্রাটের স্মরণে এখনও উৎসবটি পালন করেন। এবারও আখড়ায় বসছে লালনের জীবনধর্মী গানের আসর। বেঁচে থাকাকালীন এই দিনটিকে তিনি সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে অনুষ্ঠানটা করতেন এবং সেই ধারাবাহিকতায় তার অনুসারী, অনুরাগী এবং আশেকানরা তাই সেই দিনটি ধরে রেখেছেন এবং সেই দিনটি ধরে রাখার কারণেই এই দিনটি উদযাপিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে লালন উৎসবের আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। দেশ বিদেশ থেকে ভক্ত ও সাধুরাও এসে পৌঁছেছেন। বিভিন্ন ভাষাভাষীর মানুষ লালনকে নিয়ে যে গবেষণা করছে, লালন দর্শনকে নিয়ে আত্মশুদ্ধির উপায় খুঁজছে, তার বড় একটি প্রমাণ সাইজির এই পুণ্যধামের দোল উৎসব। সমস্যা কি, যে এরকম সাধুগুরু হয় তাতে সাধুগুরু সেই হিসাবে এই যে দিছি ওইদিকে খেয়াল নেয় না, যে বাথরুম এগুলি কম। উৎসবে আগত ভক্ত ও জনসাধারণের নিরাপত্তায় সিসি ক্যামেরা সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে পুলিশ। আয়োজন সার্থক করতে লালন একাডেমিও সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পোশাকধারী পুলিশ থাকবে, ভিজিবল পুলিশ। আর আরেকটি যেটি বিষয় থাকবে সেটি গোয়েন্দা তথ্যের জন্য আমরা সাদা পোশাকে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করতে যাচ্ছি। আশা করা যাচ্ছে যে ভক্তগণের, লালন ভক্তগণের বা বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণে একটা ভালো স্মরণ উৎসব আমরা উদযাপন করতে যাচ্ছি। 3 দিনের লালন উৎসব শুরু হচ্ছে শনিবার থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। পরের আয়োজন উই লাভ স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল।